বলা হয় না যে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আসিবে সে দংশে নিজারে। আমরা যে যতটুকুই সফলতা অর্জন করি জীবনে, তার পিছনে কত যে বিষের ব্যথা থাকে, কত যে বেদনা, কত যে আশাভঙ্গের হতাশা থাকে, তা আজকে যারা অভিনন্দন প্রাপ্ত হতে এসছেন তারা সবাই জানেন, কিংবা যারা অভিনন্দন পাবেন না আজকে তারাও জানেন জীবনে কি চলে, তাই না? সব মিলিয়ে আমার মনে হয় মানুষ আসলে খুব অসহায় প্রাণী। এই যে গভীর জীবন বোধ আছে, গভীর স্বপ্ন আছে, কিন্তু দৌড়াতে দৌড়াতে কিছু ছুঁতে পারি, কিছু ছুঁতেই পারি না। সব মিলিয়ে মানুষ খুব অসহায় প্রাণী। আমি আজকের এই শুভ ক্ষণে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা যে আমাদের স্বপ্ন ছুঁতে পেরেছি, এবং আমাদের অক্লান্ত কর্মী মা বাবা শিক্ষকবৃন্দ তাদের সবার আশীর্বাদে এবং আমাদের সীমাহীন পরিশ্রমে এবং আমাদের কোচিংয়ের দিক নির্দেশনায় যে সফলতা পেয়েছি, আজকের এই সময়টিকে এবং অভিনন্দনটুকুকে জীবনের ধ্রুবতারা হিসেবে মেনে চলব, যেটি আমাদের সারা জীবন দিক নির্দেশ করবে ধ্রুবতারার মতো। আমি স্মরণ করছি কবিগুরুর গান, তোমারি করিয়াছি জীবনের ধ্রুবতারা, এই সমুদ্রে আর কভু হব না কো পথহারা, তোমারি করিয়াছি জীবনের ধ্রুবতারা। আজকের এই অক্ষয় মুহূর্তটি আমাদের জীবনে ধ্রুবতারা হয়ে থাকুক, এই প্রত্যাশা আমি রাখছি। এবারে আমি আমার সেই প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে, কিংবা আমাদের সেই প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এবং অবশেষে আমাদের যুদ্ধের দিনগুলোতে যারা ছিলেন, বিশেষ যুদ্ধের দিনগুলোতে কোচিংয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রত্যেকের অবদান বলতে গেলে, স্বল্প সময়ে বলতে গেলে তা কেবল ধৃষ্টতারই নামান্তর হবে। তাই আমি এখানেও একটি গানের কথাই বলছি। তাদের পাঠদান যখন আমি জ্ঞান অন্বেষণের জগতে চির শিশু হয়ে উপভোগ করতাম, তখন কেবলই আমার মনে মনে বাজত, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। সেই গুণীজনদের, আমাদের শিক্ষকদের একটি করতালি। এবারে আমি আমাদের মা বাবাদের স্মরণ করতে চাই। আমার বাবা আমাকে কেন জানি ছোটবেলা থেকেই মাঝে মধ্যে স্যার বলে ডাকতেন এবং ম্যাজিস্ট্রেট সাহেব বলে ডাকতেন, এবং গ্রামের সবাইকে বলতেন আমার এক ছেলে ঢাকায় পড়াশোনা করছে। এবং আমার মা ছোটবেলায় ঘুম পাড়ানোর সময় কখনোই ভূতের গল্প কিংবা রাজা রানীর গল্প, পরীর গল্প শোনাতেন না। আমার স্পষ্ট এখনো কানে বাজে, আমার গানের প্রথম গুরু আমার মা আমাকে ছোটবেলায় ঘুম পাড়ানোর সময় বলতেন, We shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe that, I do believe that today. We shall overcome someday. এই কথাটি আমি সবাইকে মাথায় রাখতে বলি। এবং আমার দিদি আমাকে বলতেন, নব তোমার কানে একটি তিল আছে, যাদের কানে তিল থাকে তারা খুব জ্ঞানী মানুষ হয়, তুমি নিজেও জানো না তুমি কত এক বড় সুন্দর একজন মনের মানুষ। তো আমাদের যারা এইভাবে অনবরত প্রজ্বলিত হতে সাহায্য করেছেন, আমাদের পরিবার, মা বাবা, ভাই বোন, আমাদের স্বজন, তাদের সবাইকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা সবাই আমাদের সামনে থাকলে হয়তো ভালো হতো। এবারে অতি দীর্ঘ কথা না বলে আমি একটু আমার কোচিং এর কথায় আসি। ওরাকল শব্দের অর্থ আমি অনেক পরে জেনেছি। একদিন জানার জন্য দেখলাম যে ওরাকল শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ কথক কিংবা দৈববাণী যিনি দিতে পারেন। তো আমি যখন প্রথম আমার বক্সিবাজার শাখায় গিয়েছিলাম ওরাকল কোচিং এ ভর্তির জন্য, অনেক কাহিনী, সব না বলে আমি সংক্ষেপে বলি। একদিন ভাইয়া বলছিলেন, আমি ক্লাস শেষে সরাসরি চলে আসতাম না, একটুখানি সময় থাকলেও আমি বসে চা খেতাম, গল্প করতাম।
হতাশার গল্প, আনন্দের গল্প সেগুলো করতাম, তারপর হচ্ছে আসতাম। তো ইতোমধ্যে ভাইয়ারা জেনে গেছেন যে আমি টুকটাক গান গাইতে জানি। তো কোচিং এর ভাইয়ারা একদিন বললেন যে নবমিতা আপু, যেদিনে সংবর্ধনা অনুষ্ঠান হবে আপনি কিন্তু গান গাইবেন। এমন করে বলছেন যেন আমি হবই, অথচ তখনও আমি প্রিলি পাশ করিনি, মানে প্রিলি পরীক্ষায় বসিনি আমি তখনও। তো এই যে ওরাকল, চোখ দেখে মনের ভাষা বলতে পারে, কার স্বপ্ন কত শক্তিশালী, কার সংগ্রাম কত অজেয়, এত সুন্দর করে বলতে পারে, ভাবতে পারে এবং দিক নির্দেশনা করতে পারে, সেই অনুযায়ী সেই ওরাকলকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। এবং আমার মনে পড়ে যে আমার যখন প্রথম বিসিএস, 43তম বিসিএস, আমার প্রচন্ড ব্যস্ততা ছিল। আমি সবসময় সংগ্রামকে ডেকে আনতে ভালোবাসতাম। আমার বাড়িতে টাকা চাইলে আমাকে দিত, কিন্তু আমি কি করতাম, প্রত্যেক মাসে আমি নিজেই টাকা পাঠাতাম। আমি 3-4টে টিউশনি করাতাম, কোচিংয়ে ক্লাস নিতাম। আমি ডাকসু নির্বাচন করেছি, নির্বাচিত প্রতিনিধি। আমি ছাত্র রাজনীতি করেছি, আমি সাংস্কৃতিক অঙ্গনে ছিলাম, আমি ডিবেটিং সোসাইটিতে ছিলাম। আমি রান্না করে ছাড়া খেতে পারতাম না, তেমন একটা রান্না করতাম। আমি হলের খেলাধুলায় অংশগ্রহণ করতাম। সব মিলিয়ে আমাদের সবার যেটি হয়, প্রচন্ড ব্যস্ততা ছিল। তো সেই ব্যস্ততার দিনগুলোতে আমার মনে পড়ে আমার একটি বইও কেনা হয়নি, MP3, জর্জ, কোনো বই কেনা হয়নি। 44-এ পরে কিনেছিলাম, কিন্তু 43-এ তখনও আমার কোনো বই কেনা হয়নি। আমার একমাত্র ভরসা ছিল কোচিং এর শীটপত্র। এবং আমি কখনো কোনো ব্যাগ ক্যারি করতাম না, সবসময় প্যান্টের পকেটেই টাকা পয়সা রাখতাম। তো যখন টিউশনিতে যেতাম, সেখানেও রিক্সায় গেলে অনেক দেরি হয়, ঢাকার রাস্তায় মোটামুটি জ্যাম, এখন কমছে। তো হেঁটে যাওয়ার সময় আমার সঙ্গী ছিল ওরাকল কোচিং এর সেই রঙিন রং বেরঙের শীটগুলো, এবং মুগ্ধ হয়ে পড়তাম। আমি তো কিছুই জানি না, বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আমি কিছুই জানি না আমাদের মাটি ও মানুষের ইতিহাস, বিশ্বের রাজনীতির ইতিহাস। তো ওরাকল সেগুলো আমাকে শিখিয়েছে। তো এভাবে না পড়তে পড়তে, ব্যস্ততার ভিতর দিয়ে, অন্যান্য অনেক ব্যক্তিগত জীবন সংগ্রামের ভিতর দিয়ে কখন যেন বুঝলাম যে আমাকে মোটামুটি প্রস্তুত করে দিয়েছে ওরাকল কোচিং। তবু দুরাশা নিয়ে, কোনো আশাই ছিল না, দুরাশা নিয়ে পরীক্ষাগুলো দিলাম। তারপর যেটি হলো, সৃষ্টিকর্তা আমার সেই দুরাশাকে উড়িয়ে দিয়ে ভীষণ বড় এক অর্জন আমার হাতে তুলে দিলেন। আমি আমার প্রথম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি, আমার বাবার স্বপ্ন পূরণ হয়েছে। তাই আমি রজনীকান্ত সেনের একটি কথা বলি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, তাই না? কিছু কম করে তো ঈশ্বর আমাদের দেন না। আমরা যতটুকু না চাই, তার চেয়েও বেশি ফুলে ফলে শোভিত করে আমাদের উনি রাখতে চান, কারণ উনি তো জগতের পিতা, তাই না? এবারে আমার যারা ভবিষ্যৎ সহকর্মী এখানে আছেন, তাদেরকে আমার অনেক অনেক অভিনন্দন, তাদের গল্প শুনবার অপেক্ষায়। এবং ইতিমধ্যে আমরা যারা একসাথে সহকর্মীরা একটি গ্রুপে যুক্ত হয়েছি, সেখানে অনেক গল্প হয়েছে আমাদের। তারা মোটামুটি জানেন যে আমি কবি নজরুলের সেই বলে না যে আমি গাড়ির পাখি, এ ডালে ও ডালে গান গেয়ে বেড়ানো আমার স্বভাব। তো আজকের এই সুন্দর সুন্দর মুহূর্তে আমি আমার সহকর্মীদের উদ্দেশ্যে 2-3 লাইন গান করছি। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই, একটু শুধু ভালোবাসা, এটাই যেন পাই গো সবাই, ছোট্ট একটা ভালোবাসা। রবি ঠাকুর বলেছেন যে এই সংসারে সরল মনের ভালোবাসাটুকু ছাড়া আর সবই ফাঁকি। তো আমার সহকর্মীদের প্রতি এবং আমার নিজের প্রতি আজকে একটি আবেদন, আমরা মানুষকে ভালোবাসতে এবং মানুষের কল্যাণে কাজ করতে কখনো যেন তিলমাত্র কার্পণ্য না করি। বাজার 2-1 টাকার কম করব, জামা কাপড় 2-1 টাকার কম কিনবো, কিন্তু ভালোবাসতে কখনো কার্পণ্য করব না, এই প্রার্থনাটুকু আমার রইল। এবং যারা পরীক্ষার্থী আছেন, যারা এই পথেই হাঁটবেন, আসবেন কিছুদিনের মাঝেই হয়তো, আজ হোক কাল, তাদের উদ্দেশ্যে আমি বলবো, নিজের প্রতি ভরসা রাখুন এবং সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখুন, চাওয়ার মতো চাইতে শিখুন। আমরা ছোটখাটো যে বিষয়গুলো চাই না, যে আমার ওকে লাগবে, আমার তাকে লাগবে, আমি তার সাথে ঘর করব, এই চাওয়াগুলো আসলে খুব সাময়িক, মোহের বশবর্তী হয়ে এগুলো আমরা চাই।
তবে চূড়ান্ত যে চাওয়া, পরম যে চাওয়া জীবনে, সেটি হচ্ছে নিজের ক্যারিয়ার, নিজের পায়ের নিচে একটুখানি মাটির ঘর করা। শেষ তো আমাদের মাটির ঘরই হবে, তাই না? তো পৃথিবীতে যেন আমার পায়ের নিচে একটু মাটি থাকে, যেন আমি চাইলেই একটা মানুষের দুঃখে কাতর হতে পারি এবং সেই দুঃখের লাঘব করতে পারি, সেইটুকু অর্জন যেন আমাদের মাথার উপর থাকে। তো আমি অনেক সময় নিয়ে কথা বলে ফেলছি, আজকে আমি এ পর্যন্তই বলবো। সবাই অনেক ভালো থাকুন। আজকে যে শিক্ষকরা আমার সামনে আছেন আমি দেখতে পাচ্ছি, স্যারের ভাইবা ক্লাস আমি করেছিলাম। তো সবার কাছে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা এবং আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। প্রথমেই ভাইয়া যেটি বললেন যে আসলে খুব বড় কিছু আমরা হয়ে যাইনি, কিন্তু বড় কিছু হতে তো হবে, তারই একটি প্রাথমিক ধাপ তো আজকের এই অর্জন আমাদের। তো সেই প্রাথমিক ধাপে অবতরণের জন্য আমাকে, আমার সহকর্মীদেরকে আবারও অনেক অনেক অভিনন্দন এবং সবাইকে আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম।